নমস্কার। আমাদের দলের অ্যাকচুয়াল শ্যামাপ্রসাদ মুখার্জি এবং দীনদয়ালজি যে ভারতীয় 1951 সালে পরবর্তীকালে 71 থেকে 77 মধ্যে যে সরকার হয় তারপরে দলটিকে পুনরায় শ্যামাপ্রসাদ মুখার্জির বংশধর এই দলটাকে আবার পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের বুকে করার জন্য তারা যে প্রচেষ্টা করেছেন আমরা সেই লক্ষ্যেই এগিয়ে চলি। শ্যামাপ্রসাদ মুখার্জির বংশধর মানে সেই বিষয়টা একটু খোলাসা করুন। শ্যামাপ্রসাদ মুখার্জির বংশধর মানে ওনার নাতি সুব্রত মুখার্জি, উনি বর্তমান সর্বভারতীয় জনসংঘের আমাদের পশ্চিমবাংলার সভাপতি। উনি কবে থেকে আবার রিস্টার্ট করেন? কারণ জনসংঘ বিজেপির আগে যেটা প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটা আপনার পুনরায় যখন সুব্রত মুখার্জি যে আপনি বলছেন তিনি কবে থেকে এটা স্টার্ট করেন? এটা ডিসেম্বর থেকে উনি শুরু করেন। কোন মাসের ডিসেম্বর? উনি 2020 থেকে শুরু করেন এবং 2021 থেকে এটাকে ধীরে 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 আমরা জনসমক্ষে এনেছি। কেন এরকম এই চিন্তাধারা জনসংঘকে আবার পুনরায় ফিরে? কারণ আপনি বিজেপিতে ছিলেন। হ্যাঁ, আমি বিজেপিতে ছিলাম। কত বছর ছিলেন বিজেপিতে? আমি বিজেপিতে 1993 সালের 7ই জুন জয়েন করেছিলাম। ইভেন 2021-এর 9ই মার্চ আমি পদত্যাগ করি। কেনই বা পদত্যাগ করেন আর কেনই বা এই জনসংঘে যোগদান আপনার? জনসংঘে যোগদান করার ব্যাপারটা আমার সঙ্গে বিশেষভাবে সুব্রতবাবুর বেশ কয়েকদিন ধরে কথাবার্তা চলছিল। তার কারণ হচ্ছে বর্তমান বিজেপিতে, পশ্চিমবাংলা বিজেপি তথা ভারতবর্ষের বিজেপিতে যে অরাজকতা দেখা দিয়েছে, সাংগঠনিক অরাজকতা, পরিষ্কার কথা 2080 সালের থেকে যে সমস্ত কর্মীরা তাদের নিজেদের রক্ত ঝরিয়েছে, 2080 মানে 1980 সাল, সরি ভুল হয়েছে, 1980 সাল থেকে বিজেপির যে আদি বিজেপি তারা যেভাবে নিজেদের রক্ত ঝরিয়েছে, তারা বিভিন্নভাবে প্রতিটা মুহূর্তে বিরোধী দলে থাকা অবস্থায় শুধু তাদের মারই খেয়ে গেছে। বর্তমান গত 7-8 বছর ধরে, বিশেষ করে গত 4-5 বছর ধরে দলের মধ্যে এই পুরনো যারা কার্যকর্তা, যাদের যথেষ্ট যোগ্যতা আছে সংগঠন করার এবং দলকে এগিয়ে নিয়ে যাওয়ার, তারা বিন্দু বিসর্গ মাত্র রাজ্য নেতা এবং কেন্দ্র থেকে পাঠানো কিছু নেতাদের ব্যবহারে অতিষ্ঠ। তারা এরকম আমি নয়, বহু কার্যকর্তা আছে যারা আজকে দলের বাইরে আছে, হয়তো সেটা প্রকাশ পাচ্ছে না। স্বপনবাবু লাস্ট আমি মানে আপনার একটু কথা কেটে দিচ্ছি, আমি বলছি আপনি যখন বিজেপি ছাড়েন তখন আপনার কি দায়িত্ব ছিল বিজেপি? ঠিক সেই সময় আমার কোনো দায়িত্ব ছিল না, কিন্তু এর আগে কি বিজেপির পদ সামলেছেন? হ্যাঁ, আমি সামলেছি। 2019-এ আমি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সম্পাদক ছিলাম, আমি শ্রীরামপুর বিধানসভার কনভেনার ছিলাম এবং ওই লোকসভার মধ্যে একমাত্র বিধানসভা যেটি যার কনভেনার থাকাকালীন অবস্থায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের লোকের কাছ থেকে ওই বিধানসভাটি আমরা ছিনিয়ে নিতে পেরেছিলাম। তা আপনি কবে দল ছেড়েছেন বললেন? আমি দল ছেড়েছি মার্চের 9 তারিখে। বিজেপির ক্যান্ডিডেট ঘোষণা কবে হয়েছিল? তারপরে তার অনেক পরে হয়েছে। হ্যাঁ, আমি জানি আপনার হয়তো মনে হবে যে হয়তো ক্যান্ডিডেট হয়নি বলে। আমি দলের বিভিন্ন স্তরে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন মানুষের সঙ্গে আকার ইঙ্গিতে কথা হচ্ছিল, আমি তাদের পরিষ্কার বলেছিলাম আমি প্রার্থী হতে চাই না। কারণ জনসংঘ যেটা উদ্দেশ্য ভারতবর্ষের বুকে, যখন যে তৎকালীন শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলার ছেলে সেই কাশ্মীর আন্দোলন যখন যে জনসংঘের প্রতিষ্ঠাতা করেন, যে শ্যামাপ্রসাদ মুখার্জির নীতি আদর্শকেই সামনে রেখে কিন্তু বিজেপি লড়াই করছেন এবং বিজেপি তাদের আদর্শ হিসেবে মানছেন শ্যামাপ্রসাদ মুখার্জি, দীনদয়াল উপাধ্যায়। তা শ্যামাপ্রসাদ মুখার্জিকে আপনারা আবার পুনরায় জনসংঘে কেন নিয়ে আসে, মানে পুনরায় আবার কেন জনসংঘ চালু করলেন? তার অনেক কারণ আছে, তার মধ্যে আমি বিশেষ 2-3টে কারণ আপনাকে বলি। শ্যামাপ্রসাদ মুখার্জি যখন ওনার বাড়ি থেকে বেরোতেন, উনি ওনার নিজের মাকে প্রণাম করে বেরোতেন। ইভেন উনি যখন মঞ্চে উঠে বক্তব্য রাখতেন বা ভাষণ দিতেন জাতির উদ্দেশ্যে বা কার্যকর্তাদের, উনি স্টেজে নারীদের তুলে তাদের পায়ে ফুল দিয়ে তাদেরকে প্রণাম করে তারপরে উনি ওনার বক্তব্য রাখতেন। আর বর্তমান বিজেপিতে নারীদের থাকা বিপদ হয়ে গেছে। নারীরা আজ আমাদের মনে হয় বিজেপিতে সুরক্ষিত নয়। কেন নারীরা সুরক্ষিত নয়? কারণ বাংলাতে লড়াই কিন্তু করে যাচ্ছে নারী সুরক্ষার দাবিতেই বিজেপি। বাংলাতে কেন মনে হচ্ছে আপনার বিজেপির ক্ষেত্রে নারী সুরক্ষিত নয়? আজকে বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে বিজেপি বিভিন্ন ধরনের দাবি অনেক কিছু করেছে।
কিন্তু বিজেপির যেভাবে 2014 সালে ক্ষমতায় আসার পর থেকে যে দাবিগুলো পুনরায় ভালোভাবে সাধারণ মানুষের জন্য করা উচিত ছিল, ঠিক ঠিক সেইভাবে সেগুলো করতে পারিনি। না, আপনি বললেন বিজেপিতে না নারীরা সুরক্ষিত নয়, কেন? কেন নয় সেটা আশা করছি আর কিছুদিন বাদে বুঝতে পারবেন। বিভিন্ন নেতা বিভিন্ন স্ক্যামে জড়িয়ে গেছে, বিভিন্ন নেতারা বিভিন্ন স্ক্যামে জড়িয়ে গেছে, পরবর্তীকালে তাদেরকে এখান থেকে পালিয়ে যেতে হয়েছে, কেউ কেউ জামিনে রয়েছে। এর থেকেই বোঝা যায় যে নারীরা কিভাবে বিজেপিতে সুরক্ষিত নয়। বহু নারী বহু মহিলা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় সময় তাদের অডিও বা ভিডিও বিভিন্নভাবে যা প্রকাশ হয়েছে, এটা দেখার পরেই তার পরিবারের লোকেরা ভেবেছে যে শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শ নিয়ে বর্তমানে ভারতীয় জনতা পার্টি বিশেষ করে পশ্চিমবাংলার সংগঠন চলছে না। কিন্তু বিজেপি তো হরপ করে বলে যাচ্ছে, কারণ শ্যামাপ্রসাদ মুখার্জি উনি চেয়েছিলেন যে কাশ্মীরে যখন ভারতের পক্ষ থেকে যখন এই কাশ্মীর যেহেতু ভারতের একটি রাজ্য, সেখানে ঢুকতে গেলে তাদের পাসপোর্ট আইডেন্টি কার্ড দেখাতে হতো। তখন তিনি একটা আওয়াজ তুলেছেন যে এক দেশ এক নিদা এক নিশান। অবশ্যই। কিন্তু সেখানে তারপর 370 সে বিজেপি এবার কিন্তু লোকসভা নির্বাচনে ক্ষমতা আসবে 370 কিন্তু সেখান থেকে উঠিয়ে নিয়েছে। সেই শ্যামাপ্রসাদ মুখার্জির যে স্বপ্ন তারা নাকি পূর্ণ করছে, এটা কিন্তু বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে এবং আমরাও দেখেছি 370 ধারা কিন্তু উঠিয়ে নিয়েছে। তো সেই 370 ধারা 35A এটা বিজেপি সরকার এসে তাদের মন্ত্রিসভায় করে সংসদ এবং রাজ্যসভায় তারা বিল পাস করিয়েছে। শ্যামাপ্রসাদ মুখার্জি তো এটাও বলেছিলেন যে বঙ্গ ভাগ হতে আমরা দেব না। তাহলে সেই বঙ্গ যে ভাগ হয়েছে, তো তারা বলুক আমরা দুই বাংলাকে এক করতে চাই। আপনারা কি সর্বভারতীয় জনসংঘের পক্ষ থেকে চাচ্ছেন দুই বাংলা এক? আমরা চাই মানুষের সঙ্গে মানুষের কোনো বিভেদ না হোক, দেশে দেশে যেন বিভেদ না হোক। আজকে আমরা বা আমাদের যারা পূর্বপুরুষ তাদের মত নিয়ে দেশ ভাগ হয়নি। তার মানে আপনি চাইছেন যেটা বিজেপির পক্ষ থেকে যে হরপ করে বলা হচ্ছে, এখানে বর্তমান শাসক দল জয় বাংলা স্লোগান দিচ্ছে, সেটা বাংলাদেশি স্লোগান। তার মানে আপনি চাচ্ছেন দুই বাংলা একসাথে হয়ে যাক, মানে জয় বাংলা মানে বাংলাদেশ পশ্চিম বাংলা একসাথে। না, শ্যামাপ্রসাদ মুখার্জি তো বলেছিলেন যে আপনি বললেন যে ওনার স্বপ্ন ছিল দু বাংলাকে মানে ডিভাইডেড, ভাগ না হয়। এর জন্য উনি যে নেতৃত্ব দিয়েছিলেন, যে ভাগ করেছিলেন উনি, সেই হিসাবে পরবর্তীকালে যা চক্রান্ত হয়েছে সেটা আপনিও জানেন, আমরাও জানি। ভারতীয় জনতা পার্টি 335 ধারা তুলে দিলেন, 370 ধারা তুলে দিলেন, 35-এ বিলুপ্ত করলেন। ভারতীয় জনতা পার্টির সঙ্গে বল্লভভাই প্যাটেলের কি সম্পর্ক ছিল যে যার জন্য এত কোটি টাকা খরচা করে মূর্তি করা হলো, অথচ শ্যামাপ্রসাদ মুখার্জি দীনদয়াল উপাধ্যায়ের মৃত্যুর কি রহস্য, কেন মারা হলো, কারা মারা হলো, আজ প্রায় 7 বছর হতে চললো, কেন তারা এই রহস্য এখনো উদ্ঘাটন করলো না? এটাও আমাদের দাবি, তার রহস্য কেন্দ্র সরকার যত তাড়াতাড়ি পারে এনারা উন্মোচন করুক, জনগণের সামনে আনুক। অন্যথা আমরা নির্বাচনের পরে এই নিয়ে রাস্তায় নামব। না, অবশ্যই তিনি স্বপনবাবু কিন্তু একটি বিশাল বড় কথা, কিন্তু তিনি গুরুতর একটি কিন্তু কথা বললেন যে বিজেপির যে আদর্শ রয়েছে, বিজেপি যাকে আদর্শ আইডল মেনে হিসেবে চলেন এবং যার নীতি আদর্শে দুজন পুরুষ বিজেপির ক্ষেত্রে যে রয়েছে, যাদের নীতি আদর্শে তারা উদ্বুদ্ধ, বিজেপি কর্মীরা এবং সর্বভারতীয় যে যত নেতা মন্ত্রী মিনিস্টার রয়েছে এবং সাধারণ কর্মীরা, একজন শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা এবং দীনদয়াল উপাধ্যায়, তার মৃত্যুর কি রহস্য সেটা এখন উন্মোচন করেনি। দীর্ঘ 7 বছর ধরে কিন্তু ভারতের সরকারে, কেন্দ্রীয় সরকার কিন্তু বিজেপি রয়েছে, এমনটি কিন্তু তিনি অভিযোগ করেছেন। এখানে সোজা কথায় যে বিজেপি কেন সেই বিষয়টি উন্মোচন করছেন না, এবং তারা কিন্তু বলছেন পরবর্তীতে তারা সেই বিষয়ে রাস্তায়ও নামবেন নির্বাচনের পরবর্তীতে। তো রইল এর পরবর্তীতে যে স্বপনবাবুর কথা কতটা প্রযোজ্য হয়, তার সেই দীনদয়াল উপাধ্যায় এবং শ্যামাপ্রসাদ মুখার্জির সেই মৃত্যুর রহস্য উন্মোচন করে কিনা বিজেপি, সেদিকে তাকিয়ে থাকবেন আপনি, আমি এবং গোটা ভারতবর্ষ। নেক্সট প্রশ্ন, আচ্ছা আপনাদের এই বাংলার বিধানসভায় এবার কতটা 294টা সিটে কতজন প্রার্থী দিয়েছেন? আমরা প্রায় 200 আসনে আমাদের সমর্থিত প্রার্থী আমরা দিচ্ছি। ইভেন আশা করি মানুষের মনে জনসংঘ নিয়ে পুনরায় একটা উদ্দীপনা জাগরণ হয়েছে। আপনারা বললেন, মানে আমরা ছোট্ট একটা প্রশ্ন, যে 2019 সালে 2020 সালে ডিসেম্বর মাসে জনসংঘের সুব্রত মুখার্জি, তিনি আবার যে বংশের সুব্রত মুখার্জি, শ্যামাপ্রসাদ মুখার্জি বংশধর নাতি সুব্রত মুখার্জি, তিনি এই জনসংঘের আবার নতুন করে উন্মোচন করেন। সেখানে আপনি যুক্ত হন 9ই মার্চ 2021। আমি 10ই মার্চ, মানে 10ই মার্চ যুক্ত হন। এই কম সময়ের মধ্যে আপনি 200টা আসনে প্রার্থী কিভাবে পেলেন? কারণ আমাদের এই যে টিম ওয়ার্ক,
এটা সারা পশ্চিমবাংলা জুড়েই চলছিল। আমি গত 2 বছর ধরে পশ্চিমবাংলার বিভিন্ন বুথ লেভেল থেকে শুরু করে জেলা, আমি সারা পশ্চিমবাংলা ঘুরেছি। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, রানাঘাট বা এই জায়গাগুলোতে আমি ঘুরেছি ব্যক্তিগতভাবে, সংগঠনের স্বার্থেই ঘুরেছি। কারণ সেখানে আমি দেখেছি সংগঠন যদি করতে হয় মানুষের কাছে যেতে হবে, মানুষ কি চায়। সেখানে ঘুরে দেখেছি যে গত 1.5-2 বছর ধরে ভারতীয় জনতা পার্টির যে সাংগঠনিক নির্বাচনগুলো হয়েছে, সেই নির্বাচনগুলো তাদের মুখে, কর্মীদের মুখ থেকে তারা কাঁদছে। তারা পরিষ্কার বলছে তারা যেভাবে সংগঠনটা চেয়েছিল রাজ্য নেতৃত্ব সেইভাবে সংগঠন করেনি বা সেইভাবে নির্বাচন হয়নি। আপনার মতে কি কেমনভাবে সংগঠন করেনি রাজ্য নেতৃত্ব? যেভাবে নমিনেশন দেওয়ার কথা, ভোটাভুটি হওয়ার কথা, নমিনেশন দিয়েছে, অথচ শেষ মুহূর্তের মধ্যে তারা নিজেদের মতো করে প্যানেল তৈরি করেছে, করে যাকে পছন্দ হয়েছে দিয়েছে, নির্বাচনের নামে প্রহসন হয়েছে। মানে কোন ইলেকশনে? সাংগঠনিক নির্বাচনে, সাংগঠনিক। ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক সেটা নির্বাচন কবে হয়েছিল? গত 1.5-2 বছর ধরে যেটা চলেছে। আচ্ছা, ঠিক আছে, বলুন তারপরে আপনি। আমি এতে ভারতীয় জনতা পার্টির যারা কর্মী বা সমর্থক, আজকে কেউ ওয়েভ বলছে, কেউ হাওয়া বলছে, কেউ তুফান বলছে, যে যাই বলুক না কেন, মানুষের মনে, কর্মীদের মনে একটা চাপা কষ্ট রয়েছে। তারা পরিষ্কারভাবে বলেছে, দাদা আমাদের পক্ষে এইভাবে সংগঠন করাটা আর ভালো লাগছে না। না মানে এই শর্ট টাইমের মধ্যে 200টা প্রার্থী আপনারা দিয়েছেন বললেন, আমাকে এই 294টা সিটে বাংলার বিধানসভায় 200টা প্রার্থী, এই 200টা প্রার্থী মানে কোথা থেকে পেলেন, কিভাবে এত শর্ট টাইমে, সেটা আমার প্রশ্ন। মানুষ তো তারা, মানুষ মানে কোন দলের সাথে ছিল তারা তারা কেউ তৃণমূলের সঙ্গে ছিল, ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম তারা সংঘ এবং বিজেপির ঘরানার লোকজনই। আচ্ছা, তার মানে হচ্ছে যেটা বোঝার বিষয়, আপনারা দেখছেন দর্শক মনে যেটা খোলাখুলি, কারণ বিজেপি যখন তাদের সংগঠনের গুটি সাজাতে বাংলার বিধানসভা নির্বাচনে জয়ের ক্ষেত্রে যখন তৃণমূল কংগ্রেসের ঘর ভেঙে একদিকে যখন বিজেপিতে তারা যোগদান করছেন, অন্যদিকে কিন্তু স্বপন চক্রবর্তী যিনি সর্বভারতীয় জনসংঘের সংগঠক সম্পাদক রয়েছে পশ্চিমবাংলার, তিনি কিন্তু বিজেপির ঘর ভেঙে আবার পুনরায় জনসংঘের কিন্তু প্রতিষ্ঠাতা করছেন। মানে এক ছোটবেলায় আমরা একটা গল্প পড়েছিলাম, কোনো এক পাখি তার, আমার দাদু ঠাকুরদা আমাকে ছোটবেলায় গল্প বলতেন, কারণ হচ্ছে চড়ুই পাখি ছিল একটি খুব অলস, আরেকটি ছিল খুব চালাক। অলসটি একদিন হঠাৎ করে মারা যায়, সে আর ডিম দেওয়া বন্ধ করে দেয়, কিন্তু তার পরবর্তী 2জন চড়ুই পাখি ছিল, তাদেরকে খাবারের জোগান করতে হবে, কিন্তু তাদের পরিবারের সেখানে একটি সাপ থাকতো, সেই সাপটি দেখতো দুটো চড়ুই পাখির মধ্যে রোজ ঝগড়া চলে, তো দুটো চড়ুই পাখির মধ্যে বিভেদ সৃষ্টি হয়ে যায়। পরবর্তীতে সেই সাপটিও তো ঝগড়া দেখে তাই সাপটিও নিচে চলে আসে, দুটো চড়ুই পাখি 2 জায়গায় ঘর করে। একটি চড়ুই পাখি করে কি, তার পাশের ঘরের মধ্যে যে কাক যেখানে ডিম পারতো সেই ডিমগুলোকে চুপচুপ করে নিয়ে এসে এই ঘরে রাখতো, আর আর যে অপোজিট যে চড়ুই পাখি ছিল তার ঘরে ডিম নিয়ে গিয়ে সে আবার অন্য ঘরে রাখতো। মানে একদিকে যখন দল ভাঙনের লড়াই চলছে পশ্চিমবাংলার বুকে, কখনো কেউ বিজেপি ছেড়ে যাচ্ছে তৃণমূলে, কখনো বা তৃণমূল ছেড়ে চলে আসছে বিজেপিতে, আবার এখানে কিন্তু একটা বড় প্রশ্ন কিন্তু আপনাদের সামনে চলে আসলো এবং আমাদের সামনে চলে এসছে। স্বপনবাবু, যে স্বপন চক্রবর্তী সর্বভারতীয় জনসংঘের তিনি এখন বর্তমান দায়িত্ব রয়েছেন, তিনি কিন্তু জানালেন যখন বিজেপি তৃণমূল কংগ্রেসের ঘর ভেঙে যখন তাদেরকে এই বাংলার নির্বাচনে বৈতরণী পার করার জন্য তাদের দল এবং সংগঠনকে শক্তপোক্ত বানাচ্ছে, তিনি কিন্তু বিজেপির ঘর ভেঙে তিনি কিন্তু জনসংঘের কিন্তু তিনি সেখানে 200-র বেশি কিন্তু প্রার্থী যে, আচ্ছা স্বপনবাবু 200-র বেশি আপনি প্রার্থী চেন, এবার নির্বাচনী আপনাদের প্রায় 200 দিয়েছেন, এবার নির্বাচনী এজেন্ডা কি আপনার জেতার ক্ষেত্রে কতটা? আমাদের নির্বাচনী এজেন্ডা খুব পরিষ্কার। পশ্চিমবাংলার শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, শিল্প, কৃষি, ইভেন বাংলার যে সংস্কৃতি, এটাকে পরিষ্কারভাবে মানুষের মাঝখানে বাস্তবে যেভাবে বলা, সেভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া। মানুষের যা প্রাপ্য মানুষকে পৌঁছে দিতে হবে। প্রত্যেকটা মানুষ সারাদিন খেটে আসার পরে তার পরিবারে সে শান্তি চায়, এবং তার যদি পরিবেশটা ঠিক না থাকে, তার শিক্ষার ক্ষেত্রটা যদি ঠিক না থাকে, মানুষ অসুস্থ হওয়ার পরে তার যদি স্বাস্থ্যের যে এই যে বাংলার পরিবেশ বলছেন, একটা পরিবেশ একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, এর জন্য মূলত দায়ী কে? এর জন্য মূলত দায়ী রাজনৈতিক দল। কোন রাজনৈতিক দল? অবশ্যই তৃণমূল, বিজেপি দুজনেই দায়ী। বিজেপি তো এখনো ক্ষমতায় আসেনি। ক্ষমতায় আসলেই সবকিছু হয় না। ক্ষমতার বাইরে থেকে বিরোধী দলের যে কাজ করা উচিত সেই দলের কোনো ভূমিকাই ছিল না। একদিন দুদিন আন্দোলনে নামতো, তৃতীয় দিন সেই আন্দোলনকে ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কেন কেন হয়েছে এটা তারা বলতে পারবে।
না অবশ্যই, কিন্তু বিজেপি কিন্তু এখানে লড়াই করে যাচ্ছেন, তারা কিন্তু এখনো বর্তমানে কিন্তু বলে যাচ্ছেন বাংলার বিধানসভা নির্বাচনে তারা 200টার বেশি আসন পেয়ে তারা কিন্তু বাংলায় জয়যুক্ত হবেন, বাংলার মসনদে বসবেন। অন্যদিকে তৃণমূলও লড়াই করে যাচ্ছেন, তৃণমূল এই বাংলার পুনরায় শাসন ক্ষমতা তাদের বজায় রাখতে তারাও কিন্তু লড়াই করেন, তারাও বলছে 200-র বেশি আসন নিয়ে বসবেন। সেদিকে আপনার ক্ষেত্রে লড়াইটা কতটা কঠিন? আমাদের ক্ষেত্রে লড়াইটা খুবই কঠিন, কিন্তু এই লড়াইয়ের মাঠে নেমে আজকে সত্যিকারের মনে হচ্ছে যে মানুষ পুনরায় জনসংঘের নাম শুনে এত বেশি ব্যাকুল আকুল হয়ে গেছে। সেখানে কংগ্রেসের অনেক পুরনো লিডাররা, বামপন্থীরা, আমি তো বিজেপি এবং সংঘের কথা বাদ দিলাম, অনেক পুরনো 71-72 সালের যে বামপন্থী লিডাররা 70 দশকের জনসংঘের সেই সেন্টিমেন্টকে আপনি কাজে লাগাচ্ছেন একদম, তারা অবধি আমাদেরকে বলছে আজকের জনসংঘের পশ্চিমবাংলায় খুব প্রয়োজন। আজকে জনসংঘের নামে হিন্দু মুসলিম করে যে কোনো দলেরা, বা বিজেপির নাম করে বলুন, তৃণমূলের নাম করে, আদার্স সবার কথা বলছি, এই যে হিন্দু মুসলিমের ভাগাভাগি, জনসংঘ এই হিন্দু মুসলিম ভাগাভাগি চায় না। পরিষ্কার কথা হচ্ছে আমরাও সিএ এর পক্ষে, কিন্তু সেটা বাস্তবে রূপান্তরিত করতে হবে। শুধু মুখে বললাম, কাজে করলাম না। নির্বাচনের আগে বস্তায় পুরে রাখলাম, নির্বাচনে এলে পরে 1 মাসের মধ্যে অনেক নেতা বলছে 1 মাসের মধ্যে প্রথম আমাদের হবে, দ্বিতীয় ওটা হবে, তৃতীয় ওটা হবে। সেটা নয়, যেটা আমরা বলবো সেটা করতে হবে। না, আপনি তো বলছেন আপনার শ্যামাপ্রসাদ মুখার্জির নীতি আদর্শ উদ্বুদ্ধ। অবশ্যই। তাহলে শ্যামাপ্রসাদ মুখার্জি তো জনসংঘকে ইসে করে তারপরেই তো বিজেপি ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠা করে, তাহলে তাহলে আপনি তো আমি সেটাও তো নীতি খুব আদর্শ পরিষ্কার বলি যে শ্যামাপ্রসাদ মুখার্জিকে 1953 সালে মেরে ফেলা হয়েছে। 1980 সালে বিজেপি তৈরি হয়েছে। হ্যাঁ, সেটা তাহলে এর মানে 1980 সালে শ্যামাপ্রসাদ মুখার্জি বেঁচে ছিলেন না? না, ছিলেন না, কিন্তু তার নীতি ওনার নীতি আদর্শকে যদি মেনেই নেওয়া হবে, তাহলে আজকে আপনি বলুন, ভারতীয় জনতা পার্টি নেতাদের জিজ্ঞেস করুন যে দীনদয়াল উপাধ্যায়জির পরিবারের লোকেরা আজ কি অবস্থায় আছে। দীনদয়াল উপাধ্যায়ের যে রচয়িত বই, ওইটা ওই একাত্ম মানববাদ, সেটা কতদূর রূপান্তরিত করছে বিজেপি। আজ বিজেপি কর্পোরেট জগতের মধ্যে চলে গেছে। আজকে বিজেপির কাছে শ্যামাপ্রসাদ মুখার্জি, দীনদয়াল উপাধ্যায়ের মাত্র ছবি। আজকে সারা ভারতবর্ষের মানুষের কাছে দীনদয়াল উপাধ্যায়, শ্যামাপ্রসাদ মুখার্জির ছবি দেখিয়ে মানুষের আবেগকে কাজে লাগিয়ে ক্ষমতায় আসাটা ছিল তাদের মূল উদ্দেশ্য। অবশ্যই আমি এর মধ্যে বলছি, নরেন্দ্র মোদীজিকে আমি যথেষ্ট রেসপেক্ট করি। নরেন্দ্র মোদীজিকে রেসপেক্ট করে আমি বলছি, আপনি বলেছিলেন যে স্বচ্ছ ভারত অভিযান আমি করছি, ইউনিট ফর রান, রান ফর ইউনিট, যে শব্দটি আপনি ব্যবহার করেছিলেন, আমার মনে হয় নরেন্দ্র মোদীজির সবার আগে ওনার পশ্চিমবাংলার, বিশেষ করে পশ্চিমবাংলার সংগঠনের উপরে নজর দেওয়া উচিত। কারণ ভারতীয় জনতা পার্টির সংগঠনের মধ্যে অস্বচ্ছতায় ভরে আছে। আগে এটাকে উনি পরিষ্কার করুক। আপনি তো ছিলেন দীর্ঘ 93 সাল থেকে 2021 9 মার্চ পর্যন্ত বিজেপিতে, এমন কি অস্বচ্ছতা ছিল একটু যদি খোলাখুলি বলেন। না না, একটু খোলাখুলি বলার নেই। এখানে পরিষ্কার কথা হচ্ছে, যারা পার্টির জন্য আন্দোলন করতে গিয়ে বিরোধী দলের নেতা এবং কর্মীদের কাছ থেকে যে হারে অপমানিত হয়েছে, লুণ্ঠিত হয়েছে, মার খেয়েছে, দিনের পর দিন বাড়ির বাইরে ছিল, তারা জেল খেটেছে, নিজের বাড়ির স্ত্রীর গয়না বন্ধক দিয়ে, জমি বন্ধক দিয়ে, নিজেদের পয়সায় তারা জামিন হয়ে বেরিয়েছে। সেই কর্মীদের সম্মান দেওয়া হয়নি, আজও তাদের সম্মান দেওয়া হয় না। তারা বিভিন্নভাবে নেতৃত্বর কাছে জানিয়েছে যে আমাদের অসুবিধা, তাদের প্রবলেম শোনার মতো কেউ নেই। কারণ বর্তমান পশ্চিমবাংলায় শ্যামাপ্রসাদ মুখার্জির জায়গায় যিনি জায়গা নিয়েছেন তার নাম মুকুল রায়, আর যিনি উড়ে এসছেন বাইরে থেকে দীনদয়ালজিকে ভাবছেন যিনি নিজেকে, তার নাম হচ্ছে কৈলাস বিজয়বর্গীয়। আজকে এনারা দুজন হয়েছে পশ্চিমবাংলার বিজেপির আদর্শ। কারণ এই আদর্শকে যারা পুরনো বিজেপি, যারা মার খেয়েছে, যারা মাঠে ময়দানে লড়াই করে বিজেপিটাকে তৈরি করেছে, আজ তারা সাইড, এবং যারা মেরেছে, যারা খুন করিয়েছে, যারা কেস করেছে, তারা আজকের বিজেপির ফ্রন্ট লাইনে। ইট মিনস যারা এসছে তৃণমূল থেকে, সিপিএম বা কংগ্রেস থেকে, যারা মেরেছে তারাই আজকে ফ্রন্ট লাইনে। স্বপ্নবাবু, আমি আরেকটা প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করছি। এবার বাংলার বিধানসভা নির্বাচনকে কেন্দ্রীয় নেতৃত্বরা, বিজেপি সর্বভারতীয় কেন্দ্রীয় নেতৃত্ব, কেন্দ্রীয় সরকার পাখির চোখ করেছে বাংলাকে দখল করার ক্ষেত্রে। আরেকটি বিষয় বলছি, এদিকে পুনরায় কিন্তু বাংলায় বিধানসভার, বাংলার মসনদে বসার জন্য কিন্তু মাটি আঁকড়ে ধরে পড়েছে, মাটির থেকে লড়াই করেছে তৃণমূল কংগ্রেস। এই দুজনের হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে আপনি কাকে প্রতিদ্বন্দ্বী হিসাবে মনে করছেন? তার বিরুদ্ধে আপনার লড়াই? আমাদের সকলের বিরুদ্ধে লড়াই। আপনি বিজেপির কথা, বিজেপির সাথেই প্রত্যক্ষ বিজেপির থেকে বিক্ষুব্ধ হয়ে বিজেপির সম্বন্ধে বলছেন। বিক্ষুব্ধ শব্দটি বলা নেই।
আমার মনে হয় এই যে আমরা যাদেরকে বিক্ষুব্ধ বলি, যারা পার্টির কর্মী, যারা পার্টির জন্য রক্ত ঝরাবে, যারা পার্টির জন্য বেকার ছেলেরা ঘুরে বেড়াবে, মারধর খাবে, তারা যদি পার্টিতে সম্মান না পায়, তারা যদি নিজেদের আদর্শ খুঁজে পায় কোথাও, শ্যামাপ্রসাদ মুখার্জি, দীনদয়ালজির আদর্শেই আমি বিজেপি করতে এসেছিলাম, ইভেন অটল বিহারী বাজপেয়ী, আদবানিজি, সুষমা স্বরাজ, এদের নেতৃত্বে আমরা রাজনীতিটা করেছি। কিন্তু বর্তমান, আমি আবারও বলছি, আমি মোদিজিকে রেসপেক্ট জানিয়ে বলছি, বর্তমান এখানে সেই আদর্শের কোনো দাম নেই। সেই কারণে তারা কেউ বিক্ষুব্ধ না, তারা নিজেদের যে রুট, সেই রুটকে খুঁজে পেয়েছে, সেই কারণে তারা জনসংঘে আসছে এবং তারা প্রত্যেকে করবে। এই হলো বিজেপির, আপনি বললেন। তৃণমূল কংগ্রেস এবং সংযুক্ত মোর্চা, তাদের যে নীতি আদর্শ নিয়ে নির্বাচন লাগে, তাদের ক্ষেত্রে কি বলবেন? তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি বিশেষ করে বিরোধী নেত্রী হিসাবে আমি ওনাকে এখনো সম্মান জানাই, কিন্তু সরকারে আসার পর উনি বেশ 4-5 বছর সরকার ঠিক চালিয়েছে, পার্টিটাকে নিজের কন্ট্রোলে রেখেছিল। কিন্তু ওনার আশেপাশের যারা হাত, প্রত্যেকটা মানুষকে তো তার নিজস্ব একা নয়, তার দলের প্রতি বিশ্বাস রাখতে হয়, তার কমিটি, তার নিজের লোকের প্রতি বিশ্বাস রাখতে হয়। সেখানে বিশ্বাসঘাতকতার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় পড়েছেন। ইভেন বিশেষ করে ওনার পরিবারের যারা রয়েছেন, তারা অবধি ওনাকে এমনভাবে হ্যাকেল করেছেন বা করে চলেছেন, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় জর্জরিত। মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী হিসাবে আমি এখনো বলছি, আমি ওনাকে যথেষ্ট রেসপেক্ট করি। কারণ যখন প্রথম তৃণমূল কংগ্রেস তৈরি হয়, তখনই তো বিজেপির সঙ্গে অ্যালায়েন্স হয়েছিল। ইভেন আমার কেন্দ্রে আকবর আলী খন্দকার প্রার্থী হয়েছিলেন, উনি 1,20,000-এর বেশি ভোটে জিতেছিলেন। ইভেন প্রথম আমিই বলেছিলাম আকবর আলী খন্দকার 1 লাখের বেশি ভোটে জিতবে, সেখানে উনি 1,20,000-এর বেশি ভোটে উনি জিতেছিলেন। তখন যে তৃণমূল ছিল আর এখনকার তৃণমূলের মধ্যে অনেক তফাৎ আছে। তখন তৃণমূলেরও ফ্রন্ট লাইনে যারা ছিল, শিক্ষিত ব্যক্তিরা ছিলেন, ভদ্রলোকেরা ছিলেন, তারা রাজনীতিটা বিজেপির সঙ্গে হাতে হাত মিলিয়ে করেছিলেন। কিন্তু পরবর্তীকালে যখন ধীরে ধীরে সেই সময় তৎকালীন বিজেপিরা কেমন ছিল? বিজেপির নেতৃত্ব ভালো ছিল। ইভেন নেতৃত্ব জায়গায় কিছু কিছু মানুষ ছিল যারা চাইছিল না তৃণমূলের সঙ্গে অ্যালায়েন্স হয়। ইভেন তৃণমূলের সঙ্গে অ্যালায়েন্স হওয়াতে আমি বলেছিলাম ভারতীয় জনতা পার্টি 20 বছরের জন্য পিছিয়ে গেল। ঠিক 20 বছর বাদে আপনি মানে আপনিও বিরোধিতা করেছিলেন যে তৃণমূলের সাথে যে আমি বলেছিলাম অ্যালায়েন্স করার কোনো দরকার ছিল না, কারণ যেভাবে পার্টিটা মজবুত হচ্ছিল, আমরা দরকারে আরো 5 বছর কষ্ট করতাম, 10 বছর কষ্ট করতাম, তাহলে আজকে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসতো, তৃণমূল কংগ্রেস আসতো না। মানে তার মানে আপনি বলতে যাচ্ছেন যে 20 বছর আগে যারা রাজনীতি করতো, যে কোনো দলই করুক না, সেই সময় সৌজন্যতা বোধ বা শিক্ষিত লোকের সেখানে সমাগম ছিল বিভিন্ন দলে। বর্তমান রাজনীতির ক্ষেত্রে কি ইয়ং জেনারেশন বা যারা এসছে তারা সেরকম ভাবে সুবিধা? ইয়ং জেনারেশন বা শিক্ষিত মানুষ, সমাজের ভদ্র মানুষের রাজনীতিতে আসার প্রয়োজন আছে। শুধু ভালো মানুষ হলে, বর্তমানের কথা বলছি, আমি বর্তমানের কথাই বলছি, বর্তমানেও শিক্ষিত মানুষ, ইয়ং জেনারেশন যদি রাজনীতিতে না আসে, তা আগামী দিনে কারা করবে? কিন্তু শিক্ষিত মানুষ আর ভালো মানুষ হলেই হবে না, তাদেরকে সংগঠন সম্পর্কে একটু জানতে হবে, সংগঠন পরিচালনা কিভাবে করতে হয় তাদেরকে একটু জানতে হবে, জানার প্রয়োজন আছে। অবশ্যই শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ যদি সমাজের যারা আছে তারা যদি এগিয়ে না আসে, তাহলে তো বুঝতেই পারছেন রাজনীতি কি হবে। আজকে কারো নামে 50টা কেস, কারো নামে 30টা কেস, কারো নামে তোলাবাজির কেস, কারো নামে মার্ডার কেস, কেউ রেপিস্ট, এরা যদি সমাজের রাজনীতির প্রথম সারিতে এসে দাঁড়ায়, তাহলে সমাজের কি অবস্থা হবে? আচ্ছা ঠিক আছে, আপনি তৃণমূল বিজেপি বললেন, সংযুক্ত মোর্চা নিয়ে আপনার মতামত কি? সংযুক্ত মোর্চা বর্তমানে যে জায়গায় দাঁড়িয়েছে, তাতে 1971, 72, 74-এ যেটা পুরোটা তো আমরা ছোট ছিলাম, বা আমরা যেটা দেখেছি, কংগ্রেসের বিরুদ্ধে বামপন্থীদের লড়াই ছিল, বামপন্থীদের বিরুদ্ধে কংগ্রেসের লড়াই ছিল। এবং সেই সময় দেশভাগের সময় এই দুটো দলের যে ভূমিকা ছিল, হাত মে বিড়ি মুহ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান যারা বলেছিল, আর তাদের কথায় যারা দেশটাকে ভাগ করেছিল শুধু ক্ষমতা ভোগ করার জন্য, আজকে তারা এক হয়ে গেছে, মানুষের কাছে প্রমাণিত। আর কি বলবো? আর এই সিদ্দিকি কিছুদিন আগে, আব্বাস সিদ্দিকি এই সংযুক্ত মোর্চা জোট, মানে বাম কংগ্রেসে জোট করার পরে নাম হয়েছে সংযুক্ত মোর্চা, আইএসএফ। আব্বাস সিদ্দিকি আজকে রাজনৈতিক দল করে সে জোটে এসেছে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় আব্বাস সিদ্দিকি মাস 2-3 ধরে, বা যেভাবে তার বক্তব্য আমরা বিভিন্ন চ্যানেল, মাইক বা বিভিন্নভাবে দেখেছি, যে পশ্চিমবাংলার নারী, পশ্চিমবাংলার মানুষ, সাধারণ মানুষের প্রতি যে বিষদগার উগলে দিয়েছিল, আমি তারকে ধিক্কার জানাই। এবং আমার মনে হয় এই মানসিকতা নিয়ে
কোনো ব্যক্তিরই কোনোদিনও রাজনীতিতে আসা উচিত না, বা এই ধরনের মন্তব্য কোনো ব্যক্তির করা উচিত না। সে নিজেকে ধর্মীয় ব্যক্তি মনে করে, সে যে ধর্মেরই হোক না কেন, ধর্মের বাতাবরণে থেকে কখনো মানুষের বিদ্বেষ করা, মানুষের প্রতি এই বিশৃঙ্খলার কথাবার্তা বলাকে আমি সমর্থন করি না, আমার দলও সমর্থন করে কিন্তু না। সেখানে কিন্তু বাম করে এখন কিন্তু বলা হচ্ছে ধর্মনিরপেক্ষ জোট, সেই বিষয়টা কিভাবে দেখছেন? ধর্মনিরপেক্ষ শব্দটা মানে কি? ধর্মনিরপেক্ষ কি করে হয়? আমি আমার ধর্মের কাজ করব, আপনি আপনার ধর্মের কাজ করবেন। আপনার ধর্মকে আমি আঘাত করব না, আমার ধর্মকে আপনি আঘাত করবেন না। এখানে ধর্মের মধ্যে নিরপেক্ষতার কি আসছে? সে তার ধর্ম করুক, তার ধর্মের কাজ সে করবে, আমার কাজ তাকে সহযোগিতা করা। আমার ধর্মের যে নিয়ম আছে, আমি আমার ধর্মের কাজ করব, তার তার কাজ হবে আমার ধর্মের কাজকে, তাকে, আমার সংস্কৃতিকে তাকে সহযোগিতা করা। এখানে নিরপেক্ষতা বা ধর্মনিরপেক্ষতা, ধর্মান্ধ বা এই সাম্প্রদায়িক শব্দ, এগুলোর কোনো মানে আসে না। এগুলো সৃষ্টি করা, এগুলো রাজনৈতিক সৃষ্টি করা শব্দ। আচ্ছা, এই এই দল বদলের লড়াই, একদিকে ভাঙা গড়ার খেলা, তৃণমূল থেকে বিজেপিতে চলে যাওয়া, বিজেপি থেকে তৃণমূলে চলে যাওয়া, কখনো তৃণমূল থেকে বিজেপিতে চলে যাওয়া, সব মিলে একদিকে সংযুক্ত মোর্চা, এই তিনটি দলের লড়াই করে যাচ্ছে। তার মধ্যে আপনি আপনার যে ক্যান্ডিডেটদেরকে নিয়ে প্রায় 200 মতন সিটে আপনি লড়াই করবেন, কার পাল্লা ভারী মনে করছেন এই বাংলার বিধানসভা নির্বাচনে? পাল্লা ভারী এভাবে বলা যায় না, তবে আমার অ্যাজাম্পশন যেটা বলছে ত্রিশঙ্কু হবে, একক সংখ্যাগরিষ্ঠতা কেউ পাবে বলে আমার মনে হয় না এখন অবধি। আগামী নির্বাচনগুলোতে বোঝা যাবে যে যে ডেটগুলো আছে, ষষ্ঠ এবং সপ্তম নির্বাচনটা হয়ে যাওয়ার পরে বোঝা যাবে কি রেজাল্ট হবে। এখন যে যাই পণ্ডিত যাই বলুক না কেন, আমি পণ্ডিত নই, আমার অভিজ্ঞতা থেকে আমার কাছে যা ইনফরমেশন আছে, যা দেখছি, তাতে একক সংখ্যাগরিষ্ঠতা কোনো দল পাবে বলে আমার মনে হয় না। আচ্ছা, ধরুন সে আপনার কথাই মেনে নিলাম, আজকে 2রা মে, ভাবুন জাস্ট ফের, আজ 2রা মে রেজাল্ট ঘোষণা হয়ে গেছে, ত্রিশঙ্কু হয়েছে, আপনার ক্যান্ডিডেট 5 জন জিতেছে, আপনি কাকে সমর্থন করবেন? এটা আমরা দলে বসে আমাদের মধ্যে আলোচনা হবে, আমরা কাউকে সমর্থন করব কি করব না। কারণ একদিকে বিজেপি যেহেতু শ্যামাপ্রসাদ মুখার্জি নীতি আদর্শ নিয়ে চলছে, একদিকে রয়েছে তৃণমূল কংগ্রেস, একদিকে রয়েছে সংযুক্ত মোর্চা, আপনি কোন দিকে যাবেন? তবে আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, বর্তমান পরিস্থিতির উপরে দাঁড়িয়ে 5টা 7টা 10টা যে কটাই আমাদের সিট আসুক না কেন, অবশ্যই আমরা বর্তমান এই বিজেপিকে বাংলায় সমর্থন করব না। করবেন না? করব না। কেন? এটা পরে বলবো, একটু থাক। সোজা সাপটা সোজা কথা, সোজা সাপটা করব না, কারণ বর্তমান এই দর্শক শুনতে বিজেপিকে চাইছে, আপনি বলুন খোলাখুলি কেন করবেন না? করব না, তাদের বর্তমান সাংগঠনিক যা অবস্থা, রাজনৈতিক যা পরিবেশ, তাতে আমাদের দলের বর্তমান, আমি দায়িত্ব নিয়ে বলছি, এই বিজেপিকে বর্তমান আমরা সমর্থন করব না। কারণ আপনারা শ্যামাপ্রসাদ মুখার্জির নীতি আদর্শ, শ্যামাপ্রসাদ না, মুখার্জি সে একমাত্র একটি দলে যদি রাজনৈতিক তৃণমূল কংগ্রেসের শ্যামাপ্রসাদ মুখার্জিকে তার নীতি আদর্শ, সে বিজেপি ভুল করুক, ভ্রান্তি করুক, শ্যামাপ্রসাদ মুখার্জি নীতি আদর্শের কথা বলে, না, কথা বলা আর কাজ করা, তাহলে আপনি কোন দলকে সমর্থন করবেন? কথা বলা বা না বলা, এই দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। আমি আদর্শর কথা বলবো, আদর্শকে মানবো না, এই দুটোর মধ্যে তফাৎ আছে। আদর্শর কথা যদি আমি বলি, আমাকে মানতে হবে, আমাকে ডিটারমাইন্ড হতে হবে যে আমি যেই আদর্শে এই দল করতে এসেছি, যদি সেই আদর্শকে আমরা মেনে থাকি, তাহলে সেই আদর্শকেই মানতে হবে। আমি বলবো মুখে আদর্শের কথা আর আমি কাজ করব না, এটা হবে না। আপনি যেটা বলতে চাইছেন তৃণমূল কংগ্রেসকেও আমাদের সমর্থন করার মতো বর্তমান পরিস্থিতিতে নেই। সমর্থন যদি আমাদের থেকে কেউ চায়, তাদের সঙ্গে আমরা বসবো। আমাদের যে নিয়ম বা তৃণমূল কংগ্রেসকেও করবেন না, বিজেপি করবেন, তাহলে সংযুক্ত মোর্চাকে করবেন? কোনো প্রশ্নই আসে না। সংযুক্ত মোর্চাকে তো কোনো কাকে করবেন? আপনাকে বলছি সরকার, আমাদের সরকার আমরা করব, একথা আমরা বলছি না। আপনি ফিল করুন, 2রা মে আপনি 10টা সিট পেয়েছে আপনাদের। আপনি আমাকে যে জায়গায় নিতে চাইছেন, আপনি ওয়েট করুন, আমি বলছি। আমাদের কিছু কথা আছে, সেই কথাগুলো যারা মানবে আমরা তাদের সঙ্গেই করব। তৃণমূল কংগ্রেসকে তাদের দলের মধ্যে স্বচ্ছতা আনতে হবে। যারা কাটমানিখোর, তোলাবাজ, এই ধরনের যে সমস্ত নেতৃত্ব রয়েছে, তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দলের মধ্যে স্বচ্ছতার ব্যবস্থা আনতে হবে। সাধারণ মানুষকে তার যা সঠিক প্রাপ্য, সেই প্রাপ্যটা দিতে হবে। স্বাস্থ্যের উন্নতির করতে হবে, শিক্ষার ব্যবস্থা করতে হবে, শিল্প আনতে হবে, শিল্পকে খুলতে হবে, পুরনো শিল্পকে। আমাদের দাবি রয়েছে কৃষককে কেন্দ্রীয় সরকার যে যখন যেখানে থাকবে তার ডিউটি জনগণকে দেওয়া। কেন্দ্রীয় সরকারের প্রকল্পের যে টাকাগুলো আসছে, সেই টাকাগুলোকে সঠিক জায়গায় কাজে লাগাতে হবে।
আমি বিরোধী করছি মানে এটা নয় যে আমি টোটালি সরকারের বিরোধী করব। সরকারে যেই থাকবে তার কাজ হচ্ছে জনসাধারণকে দেখা যে অর্থ আসছে সেই অর্থগুলোকে সঠিক জায়গায় লাগছে কিনা। কৃষক আজকে আত্মহত্যা করছে, কৃষককে কেন্দ্র সরকার যেই টাকাগুলো দিচ্ছে রাজ্য সরকারের সঙ্গে বসে তো আলোচনা করা উচিত। আলোচনার টেবিলে বসলে অনেক বড় বড় সমস্যার সমাধান হয়। রাজ্য সরকার ঠিকঠাক মতো কৃষকদের টাকা দিচ্ছে এখানে? আমি যেটা বলছি, সে যেটা দিচ্ছে, আমি কেন্দ্র সরকারের কথা বলছি। রাজ্য সরকার যেটা দিচ্ছে কৃষকরা পেলে কৃষকরা বলবে হ্যাঁ আমরা পাচ্ছি, যে কৃষক পাচ্ছে না সে বলবে আমরা পাচ্ছি না। আমি তো সেই জায়গায় যাচ্ছি না, কেন্দ্র সরকারের কথা বলছি। কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সরকার জারি থাক, একটা সমন্বয় দরকার আছে। কেন্দ্র কৃষকদের জন্য যে টাকাটা দিচ্ছে এটাকে কোনো বিবাদ বা ইগোর জায়গায় না গিয়ে পরিষ্কার সরকারের উচিত যে হ্যাঁ আমার কৃষকরা পাক, আমার রাজ্যের কৃষকরা পাক। মানুষই যদি বেঁচে না থাকবে, কৃষকই যদি বেঁচে না থাকবে, আপনার শিক্ষা স্বাস্থ্য কোনো কিছুই থাকবে না। কৃষক আমাদের আসল। কৃষক যদি ফসল না ফলায়, তার ফসল যদি না বাঁচে, কৃষক যদি না বাঁচে, আপনার আমার বেঁচে থাকার কি মানে হচ্ছে? কোথা থেকে খাবো? আমরা এক্সপোর্ট করে এনে খাওয়াবো? তার মানে আপনারা যখন এই এরকম যদি ত্রিশঙ্কু হয় 2রা মে, আপনারা যদি সিট পান 10টির বেশি আসনে যদি জয়লাভ করেন, তাহলে আপনাদের সেনা যদি আমাদের যদি গঠন যদি 10টা না আসন, আমাদের যদি, যেটা তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে বললাম, বিজেপির ক্ষেত্রেও সেটা বললাম, তার থেকে আমাদের বিশেষ দুটি দাবি। উইদিন এ মান্থ আমাদের কথা দিতে হবে, শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতে হবে, দীনদয়ালজির মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতে হবে। কারণ এটা তো রাজ্য সরকার, তাহলে তো আপনার কেন্দ্রীয় সরকারের সাথে। যদি বিজেপি এখানে গভর্নমেন্ট করে তাহলে বিজেপির রাজ্য সরকার কেন্দ্রকে বলবে না আমাদের দাবি বিজেপি মানবে না, কেন্দ্রে বিজেপি রয়েছে। এটা তো খুব নমিনাল ব্যাপার। আর বিজেপি যদি না করে তৃণমূল কংগ্রেস করে? তৃণমূল কংগ্রেসকে বলতে হবে আমরা আন্দোলনে নামবো, আপনারা আমাদের সহযোগিতা করবেন কিনা বলুন। আর যে সংযুক্ত মোর্চা করে? না, তবুও করবো না। সংযুক্ত মোর্চাই তো দায়ী ভারতবর্ষ ভাগ করার জন্য। সংযুক্ত মোর্চাই তো দায়ী আজকে বাংলাদেশ মানে আপনি খোলাখুলি যেটা বিষয় আপনার সাথে কথা বলে উঠে আসলো যে স্বপনবাবু যেটা জানালেন সর্বভারতীয় জনসংঘের, তিনি কিন্তু জানালেন যদি ত্রিশঙ্কু হয়, ওনারা যদি 10টির বেশি আসন জয় লাভ করেন বা ওনাদের যদি একটি আসনও জয় যুক্ত হয়, তাদের যদি নিয়ে সরকার গঠন করতে হয়, তাহলে তিনি কিন্তু সোজাসুজি জানিয়ে দিলেন তৃণমূল কংগ্রেস তাদের যদি দাবি দেওয়া যে রয়েছে সেগুলো যদি মানে, তাহলে তৃণমূল কংগ্রেসকেও সমর্থন করবে এবং বিজেপি যদি তাদের দাবি দেওয়া মানে বিজেপিকেও সমর্থন করবে। কিন্তু ডিরেক্ট না করে দিন কিন্তু সংযুক্ত মোর্চার সাথে তিনি কোনোভাবেই, তারা কিন্তু ত্রিশঙ্কু যদি হয় তাদের সাথে সরকার গঠনের সাথে যাবেন না। যদিও সেটা ভাবাবেগের বিষয়, শুধু ভাববার কথা চিন্তা করলাম যে 2রা মে যদি এমনটি হয়। আরেকটি প্রশ্ন স্বপনবাবু, যেটা বলছি, এই বর্তমান পরিস্থিতিতে বাংলার রাজনীতিতে দেখা যাচ্ছে বাংলার মুনি ঋষিদের নিয়ে ভোটের আগের থেকেই, যেটা আগে আমরা দেখতে পাই জন্মজয়ন্তী পালন অমুক তুমুক, বিভিন্ন কেন্দ্রীয় সরকারের প্রকল্প, রাজ্য সরকারের প্রকল্পে মানুষ একটা ভেবাচাকার মধ্যে পড়ে গিয়েছে। মানুষকে জাতাকলের মধ্যে অনেক মানুষ, হয়তো সাধারণ মানুষ যারা হয়তো কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নয়, একদিকে কেন্দ্রীয় সরকারের প্রকল্প, একদিকে রাজ্য সরকারের প্রকল্প, অন্যদিকে কেন্দ্রীয় সরকারের মানে বিজেপির পক্ষ থেকে নির্বাচনী এজেন্ডা প্রকাশ, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এজেন্ডা প্রকাশ। এখানে কেউ বলছেন ঘরে আমরা জিতে গেলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে বাড়িতে বাড়িতে আপনাদের রেশনের লাইন দিতে হবে, বাড়িতে বাড়িতে আমরা রেশন পৌঁছে দেবো। বিজেপি বলছে আমরা জিতে গেলে মহিলা এবং স্টুডেন্টদেরকে আর ফ্রিতে বাস চড়ার ব্যবস্থা করে দেবো, স্টুডেন্টদেরকে 5 লক্ষ টাকা করে দেবো। এরকম সেই বিষয়টা কিভাবে দেখছেন? এই কেন্দ্রীয় সরকার প্রকল্প, রাজ্য সরকার, সাধারণ মানুষের, আপনি একজন সাধারণ মানুষ, আপনার কাছে এতগুলো প্রকল্প কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, আপনি কি চিন্তা ভাবনা করছেন? বাস্তব মানুষকে বাঁচার জন্য যেই জিনিসগুলো দরকার, রাজ্য সরকারে যারা আসবে বা কেন্দ্র সরকার, বাস্তব মানুষের যেটা প্রয়োজন, মানুষ ঋষি মুনিকে শ্রদ্ধা জানাক, এতে কিচ্ছু আসে যায় না। এটাকে নিয়ে রাজনৈতিক চক্রান্ত বা রাজনৈতিক গিমিক না করাই ভালো। আরেকটি বিষয়ে বলছি, মুনি ঋষিদের কথা, আপনারা যদি আপনাদের কি দাবি থাকছেন? আপনারা তো মানছেন যে শ্যামাপ্রসাদ মুখার্জির নীতি আদর্শ নিয়ে চলছেন, তার জন্য বাংলার বুকে কি করতে চান? আমরা বাংলার বুকে যেটা বললাম, প্রত্যেকটা মানুষের বাঁচার অধিকার থাকতে হবে। গণতন্ত্রের যা পদ্ধতি, আপনি সংসদীয় গণতন্ত্রে কাউকে বাদ দিতে পারবেন না। অবশ্যই রাজনৈতিক দলের মধ্যে স্বচ্ছতা আসার প্রয়োজন আছে। মানুষকে মানুষের চোখে দেখতে হবে। মানুষকে জাতিভেদ করে, মানুষকে ছোট করে কখনো বড় হওয়া যায় না। আজকে কেউ ব্রাহ্মণ, কেউ ক্ষত্রিয়, কাউকে আমি নমো বলে দিলাম, কাউকে আমি এসটি বলে দিলাম, এসসি বলে দিলাম, ও মুসলমান বলে দিলাম, এভাবে মানুষকে ঘৃণা করা যায় না, করা উচিত না। এই যে ভ্রাতৃত্ব বোধ, বাংলার যে সংস্কৃতি,
একে অপরকে দেখা, একে অপরের পাশে দাঁড়ানো, মানুষের সঙ্গে মানুষের যে হৃদয়ের সঙ্গে যে মিলন, এই মিলনটাই আমরা চাই। এবং পরিষ্কার আগেও আপনাকে বলেছি, আরেকটি বিষয় স্বপনবাবু আমি বলছি আপনাকে, যেটা আপনি যেভাবে বললেন শ্যামাপ্রসাদ মুখার্জি নীতি আদর্শ অবশ্যই সেটা বিজেপিও বলছে, কিন্তু এটা নিয়ে তৃণমূল কংগ্রেস বা সংযুক্ত মোর্চা কখনোই শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে তারা বলেওনি, বলবেও না। যাই হোক, সব থেকে বড় বিষয় যেটা, যখনই জনসংঘের কথা নাম উঠে আসবে তখনই কিন্তু একবার হলো লোক কিন্তু ভারতীয় জনতা পার্টি, কারণ এখানে হাই ভোল্টেজ বিধানসভা রয়েছে। কেন্দ্রীয় সরকার, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা কিন্তু বাংলাকে পাখির চোখ করে বাংলাকে দখল করার জন্য তারা মরিয়া হয়ে পড়ে রয়েছে। বিভিন্ন সময়ে তারা কিন্তু প্রতিনিয়ত বাংলার বুকে কিন্তু তাদের নির্বাচনী প্রচারে কিন্তু হেভিওয়েট কেন্দ্রীয় নেতৃত্ব, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সর্বভারতীয় সভাপতি বিজেপির জেপি নাড্ডা এবং বিভিন্ন মন্ত্রী মিনিস্টাররা তারা কিন্তু প্রচার এখানে চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেস তারাও কিন্তু প্রচার চালিয়ে যাচ্ছেন। কিন্তু একটি বিষয়, আপনার কি মনে হচ্ছে না যে যেহেতু শ্যামাপ্রসাদ মুখার্জির নাম শুনে আপনার যে ভোটে, বিজেপির ভোটে হয়তো ভাগাভাগি হবে? কারণ জনসংঘের কথা বললে কিন্তু মানুষ, বিরোধীরা কিন্তু একবার হলো বলবে এটা বিজেপির সংগঠন। আমি আপনার এই প্রশ্নের সরাসরি একটি উত্তর দেব। বিজেপি একটি পৃথক রাজনৈতিক দল, সর্বভারতীয় জনসংঘ একটি পৃথক রাজনৈতিক দল। সাধারণ মানুষ ঠিক করবে কাকে ভোট দেবে। আজকে আমরা পুনরায় হয়তো নতুন নেমেছি, ইভেন প্রত্যেকটি দলই কোনো না কোনো সময় নতুনভাবে নামে। তাদের আন্দোলন, তাদের কাজকর্ম দেখে মানুষ তাদের পাশে আসে। ইভেন আমি আপনাকে বলতে পারি, বর্তমান পশ্চিমবাংলায় সর্বভারতীয় জনসংঘের প্রতি সাধারণ মানুষের যে আবেগ, যে ভালোবাসা, মানুষ আমাদেরকে খুব তাড়াতাড়ি নিজের কাছে টেনে নেবেন। ইভেন আমরা আগামী দিনে পশ্চিমবাংলা কেন, সারা ভারতবর্ষের বুকে জয়লাভ করব। ইভেন আগামী দিনে আমরা শুধু পশ্চিমবাংলা নয়, সারা ভারতবর্ষের বুকে আগামী লোকসভায় আমরা প্রার্থী দিতে চলেছি। ইভেন আমাদের আগামী দিনের মানে 543টা সিটেই আপনারা না, আমরা সারা ভারতবর্ষে প্রায় 300টি সিটে আমরা প্রার্থী দেব। এবং আদার্স অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে এই প্রার্থীটা আপনারা কি বেসিস, কাদের দল, মানে সেই মানুষগুলো কোথা থেকে কিভাবে কালেক্ট করবে? ভারতবর্ষের মানুষ, মানে তারা বিভিন্ন দল বা রাজনৈতিক এটা একটু থাক না, এটা আগামী দিনে তো আবার দেখা হবে। আপনারাই দেখবেন, আপনারাই ডাকবেন, আপনারাই বলবেন। মানুষ তৈরি, রাজনৈতিক দলের বিভিন্ন এমপি এমএলএরা রেডি। ইভেন আমাদের সেটা কাদের দল? না স্বপনবাবু, এটা সোজা কথা। বিভিন্ন রাজনৈতিক দাও, বিশেষ করে আপনি, কারণ শ্যামাপ্রসাদ মুখার্জির কথা বলে একবার জনসংঘের কথা বলে বিজেপির থেকে প্রথম আঙুলটা ওঠে। ভারতবর্ষে জনতা পার্টি তৈরি হওয়ার আগে যে সমস্ত দলগুলো পরবর্তীকালে ছোট ছোট আকারে ভাগ ভাগ হয়ে গেছে, সেই সমস্ত প্রত্যেকটি দলের নেতারা আমাদের সঙ্গে যোগাযোগ করছে। ইভেন এও বলি আপনাকে, ভারতীয় জনতা পার্টির অনেক বড় বড় নেতারা, তারাও আজকে আমাদের সঙ্গে যোগাযোগ করছে। এবার নাম জিজ্ঞেস করবেন, দয়া করে আমি এই মুহূর্তে তাদের বিপদে ফেলতে চাই না, কারণ সময় কথা বলবে। ঠিক আছে স্বপনবাবু, আরও কথাও, যেহেতু আমাদের সময় খুবই সংকীর্ণ, এরপরে আমাদের আরও অনুষ্ঠান রয়েছে, নিউজ রয়েছে। যাই হোক, এখান থেকেই আমরা বিরতি টানছি। তবে একটি বিষয় জনতার সামনে আমি একটি সোজাসুজি কথা বলছি, সোজা কথা। আমরা কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বদেরকে নিয়ে কিন্তু আমরা এখানে খোলামেলা আলোচনা করি। যে যার তার ব্যক্তিগত মত প্রকাশ করে, রাজনৈতিক তাদের যে ভাবাবেগ, তাদের যে নীতি আদর্শের কথা এখানে উল্লেখ করেন, সেটা কিন্তু ডিজিটাল বাংলা দায়ী নয়। সেটা একান্তই যে ব্যক্তিত্ব রয়েছে, রাজনৈতিক ব্যক্তিত্ব, তার নিজের ব্যক্তি স্বাধীনতার ক্ষেত্রে, তার বাক স্বাধীনতার জন্য তিনি কিন্তু সেখানে সেই বাক্যগুলো প্রয়োগ করেন। সেটার জন্য কিন্তু কোনোভাবেই আমাদের চ্যানেল ডিজিটাল বাংলা দায়ী নয়। আর ডিজিটাল বাংলার পক্ষ থেকে কোনো রাজনৈতিক দল বা কোনো সামাজিক সংগঠন থেকে শুরু করে বিভিন্ন যে সমস্ত রাজনৈতিক দল, আঞ্চলিক দল এবং বিভিন্ন সমাজ সংস্থাগুলো রয়েছে, তাদেরকে কোনোভাবেই ছোট করার বিষয় নয় বা কাউকে বড় করে দেখার বিষয় নয়। যে যার মত প্রকাশ করবে, সেটা তার, যেহেতু বাক স্বাধীনতা সকলেরই রয়েছে। শুধু আমাদের এই সোজা কথায় আমরা আপনার জনগণের প্রতিনিধি হয়ে তাদেরকে আমরা প্রশ্ন করি, তারা তাদের খোলাখুলি উত্তর আমাদের সামনে তুলে ধরেন। সেই উত্তরটাই আপনাদের জনসমক্ষে আমরা তুলে ধরি, এটাই আমাদের কাজ। এর পরবর্তী দিন অন্য কাউকে নিয়ে কিন্তু সোজা কথায় কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। আর সব থেকে বড় প্রোগ্রাম যেটা আমাদের চলছে ডিজিটাল বাংলার পর্দায়, ভোটের বাকযুদ্ধ। আপনারা দেখতে থাকুন ভোটের বাকযুদ্ধ। আমরা খুব শীঘ্রই কোচবিহারের 9টি বিধানসভার আসনের যারা প্রার্থী রয়েছেন, যে সমস্ত দলের প্রার্থীরা রয়েছেন, তাদেরকে নিয়ে কিন্তু আমরা একটা প্রতিদ্বন্দ্বিতার বাকযুদ্ধ করব, ভোটের বাকযুদ্ধ। সেই প্রোগ্রাম কিন্তু আপনারা অবশ্যই দেখবেন এবং সেই সমস্ত ধরনের আরও নতুন প্রোগ্রাম দেখতে
নির্বাচনকে ঘিরে এবং বাংলার বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গের সমস্ত রকমের নির্বাচনী আপডেট দেখতে চোখ রাখুন ডিজিটাল বাংলার পর্দায়। শুভরাত্রি, আজকের মতন এখানেই শেষ করলাম। মুখোমুখি, সোজা সাপটা, সোজা কথা। নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। মুখোমুখি, সোজা সাপটা, সোজা কথা। ডিজিটাল বাংলা, আপনার পছন্দের চ্যানেল। দেখুন